বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ সকলকে স্বাগত। আমি জীববিদ্যা ক্লাসে। আমি নাজনীন রহমান বিথি, সহকারী অধ্যাপক, জীববিদ্যা বিভাগ, কুতুবপুর ডিগ্রি কলেজ, বদরগঞ্জ, রংপুর। আমি একাদশ শ্রেণীর প্রথম পত্রের ক্লাসে প্রথম যাচ্ছি। আজকের বিষয় হলো কোষ এবং কোষের গঠন। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, আজ তার পর থেকেই যাব। আজ আমরা আলোচনা করব কোষের আকার, আয়তন, কোষ সম্পর্কে। কোষের আকারটা কীরকম? কোষের আকার বিভিন্ন রকমের হতে পারে। অবস্থান, ধরন, বয়স এবং বিভিন্ন রকমের ভিত্তিতে কোষের আকারের ভিন্নতা থাকে। কোষের পরিণত বয়স হলে কোষটা থাকে গোলাকার এবং ক্ষুদ্র। আর জীবদেহে এদের অবস্থান এবং শারীরবৃত্তীয় কাজ ভিন্নতার জন্য কোষের আকারেরও কিছু তারতম্য ঘটে। এই তারতম্যের ভিত্তিতে কোষ বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন বললাম যে অপরিণত অবস্থায়, আর পরিণত অবস্থায় হলো ডিম্বাকার, তারপরে তোমার বহুভুজাকার, ষড়ভুজাকার, তারপরে তোমার স্থূলাকার, তারপরে নলাকার, তারপরে আয়তকার, বিভিন্ন রকমের হয়। আর আমরা জানি কি কোষটা সাধারণত কি অর্ধতরল একটা পদার্থ। অর্ধতরল তরলের চেয়ে একটু ভারী, তাকে আমরা বলবো অর্ধতরল। তরল আমরা কাকে বলি? পানি, দুধ, এরকম লিকুইড জাতীয় পদার্থকে আমরা বলি তরল। আর অর্ধতরলটা কাকে বলবো? অর্ধতরল হচ্ছে যেমন মনে করো তার চেয়ে একটু ভারী, যেমন ভাতের মাড়। ভাতের মাড়টা তোমরা খেয়াল করে দেখো, পানি বা দুধ এসবের চেয়ে কিন্তু একটু ভারী থাকে। ভাতের মাড়, তারপরে তোমার বার্লি, সাবু, এই সমস্ত জাল দিলে যে পদার্থটার সৃষ্টি হয় এটাকে আমরা বলবো কি অর্ধতরল। তাহলে ভেবে দেখো, এরকম একটা অর্ধতরল পদার্থ বিভিন্ন যদি চাপ খায়, চাপ খেলে কি হবে? গোলটা হয়তো চ্যাপ্টা হয়ে গেল, বা একটু দুই পাশ থেকে যদি চাপ খায় তাহলে কি হবে? নলাকার হয়ে গেল। এই কারণে কোষের নির্দিষ্ট কোনো আকার নেই, বিভিন্ন আকারে এর পরিবর্তন হয়, যেহেতু কোষ অর্ধতরল পদার্থ। আর এখন আমরা পড়ব সেটা হলো কোষের আয়তন। কোষের আয়তনটা কেমন? কোষ এতটাই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না। আমরা জানি যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া কোষ দেখা যায় না। আর কোষের এই আয়তনটা সাধারণত কতটুকু? কোষের আয়তনটা 5 মাইক্রোমিটার থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত হয়। আমি লিখে দিচ্ছি কোষের আয়তন। আয়তনটা হলো 5 মাইক্রোমিটার থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে বড় মানবদেহে সবচেয়ে বড় কোষটা যেটা আছে, সেই সবচেয়ে বড় কোষটার নাম হলো, দীর্ঘতম কোষ যেটা, এটার নাম হলো কি স্নায়ু কোষ। এটার দৈর্ঘ্য প্রায় 1 মিটার পর্যন্ত হয়। তাহলে মনে রাখবা, মানুষের সবচেয়ে দীর্ঘতম কোষটার নাম কি? স্নায়ু কোষ। এবং স্নায়ু কোষের দৈর্ঘ্য কতটুকু বললাম? 1 মিটার। এখন আমরা যেটা পড়ব সেটা হলো কোষ, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের গঠনটা যেটা, এটা চিত্রসহ করতে হবে। চিত্রটা তোমাদের আর্ট করা অবশ্যই শিখতে হবে। আর এর মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলি থাকে, এই অঙ্গাণুগুলি দেখতে হবে। তাহলে উদ্ভিদ কোষের গঠন। আচ্ছা, কোষটা তো আমরা খালি চোখে দেখতে পারি না, আমরা বললাম যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাহলে অণুবীক্ষণ যন্ত্রটা এটা জানতে হবে। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে হুক, ইনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, এটা মনে রাখবা। আর উদ্ভিদ কোষের গঠন কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় যে কোষ প্রাচীর সেলুলোজের তৈরি একটি পর্দার আবরণী দ্বারা আবৃত থাকে। এই কোষ প্রাচীরের সকল বস্তুকে একত্রে আমরা বলবো প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। একটা কোষ, তার মধ্যে অনেক অঙ্গাণু থাকে, তার চারপাশের আবরণটাকে আমরা কি বলি? কোষ আবরণ। তাহলে
কোষের চারপাশে যে আবরণটা থাকে সেই আবরণটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত অংশটা যেটা থাকে সেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম হলো দুই প্রকার, একটা হলো সজীব প্রোটোপ্লাজম, একটা হলো কি নির্জীব। তাহলে সজীবটা কি কি নিয়ে গঠিত? একটা হলো প্লাজমা মেমব্রেন, একটা হলো সাইটোপ্লাজম, আর একটা হলো নিউক্লিয়াস। এই একটা অংশ নিয়ে গঠিত। আমি লিখে দিচ্ছি, একটা হলো সজীব প্রোটোপ্লাজম, আর একটা হলো কি বললাম, নির্জীব। সজীবটার অংশ হলো তিনটা, একটা হলো সাইটোপ্লাজম, আর একটা হলো নিউক্লিয়াস। সজীব অংশ কিসের বললাম? এটা প্রোটোপ্লাজমের দুটা অংশ আছে, একটা সজীব অংশ, একটা নির্জীব অংশ। সজীব অংশটাকে আমি বলছি কয়টা আছে? তিনটা ভাগ আছে। একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো প্লাজমা মেমব্রেন। হলো প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখন হলো নির্জীব। নির্জীব অংশ থাকে চারটা অংশ, চারটা ভাগে ভাগ আছে। একটা হলো বজ্র পদার্থ, একটা হলো কোষ গহ্বর, আর একটা হলো নিঃসৃত পদার্থ, আর একটা হলো কোষের সঞ্চিত বস্তু। তাহলে চারটা কি কি বললাম? একটা হলো বজ্র পদার্থ, আর একটা হলো সঞ্চিত বস্তু, একটা হলো সঞ্চিত বস্তু, আর একটা হলো মিশ্রিত পদার্থ। একটা বললাম বজ্র পদার্থ, একটা বললাম সঞ্চিত বস্তু বা পদার্থ, আর একটা হলো নিঃসৃত পদার্থ, এবং আরেকটা হলো কোষ গহ্বর। এই চারটা অংশ নির্জীব প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর এবং প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর এবং প্লাস্টিড থাকে না। আমি কি বললাম? উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর এবং প্লাস্টিডটা কি থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর এবং প্লাস্টিড থাকে না। আর এখন আমরা উদ্ভিদ কোষের চিত্র তোমাদের আর্ট করে দেব, তোমরা সেটা মনে করবা, দেখবা। আর উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণুগুলি কি কি থাকে? কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলি থাকে, এগুলির নামটা জানতে হবে। যেমন কোষে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে আমরা কি বলি? তোমরা সবাই জানো, নিউক্লিয়াস প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াস ছাড়াও কোষের মধ্যে অনেক অংশ থাকে, যেমন তোমার মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, যেহেতু উদ্ভিদ কোষ সেই একই কথা। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক একই কথা, এটা থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপরে তোমার মাইকে রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে। কোষের মধ্যে অনেক সঞ্চিত খাদ্য বা জমা করার জায়গা যেটা, সেটাকে কোষ গহ্বর বলি। কোষ গহ্বর থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, এগুলিকে সমস্তগুলিকে একসাথে আমরা কি বলি? কোষের অঙ্গাণু। তাহলে চিত্র করেই চিত্রটা আটকারা দেখো।
এটা একটা কোষের স্ট্রাকচার অ্যাড করলাম। এর ডান পাশে একটা দিয়ে, এটা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের এই আবরণীটা এটা দিলাম। তারপরে নিউক্লিয়াসের মধ্যে একটা এরকম অপেক্ষাকৃত ঘন গোলাকার অংশ থাকে, এটাকে বলি আমরা নিউক্লিওলাস। তারপরে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি এরকম সুতার মতো পেঁচানো কি থাকে, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম থাকে। আর এরকম সাইটোপ্লাজম যেমন কোষের মধ্যে থাকে, সেরকম নিউক্লিয়াসের মধ্যেও কি থাকে, নিউক্লিওপ্লাজম। এটা গেল নিউক্লিয়াস। তারপর এরকম জায়গায় থাকে কি তোমার, এটা একটু বড় করে নিই। হ্যাঁ, তারপরে কোষের মধ্যে কি থাকে, গলগি বডি থাকে। কোষের মধ্যে এখানে থাকে গলগি বডি। তারপরে মনে করো থাকে কি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এই বাঁকানো অংশগুলি যেটা, এটাকে আমরা বলি ক্রিস্টি। আচ্ছা, এটা হলো মাইটোকন্ড্রিয়া গেল। তারপরে মনে করো কি থাকে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। হ্যাঁ, মনে করো এরকম খানে একটা আছে, এটাকে আমরা বলবো কি, প্লাস্টিড। এগুলি যে কোনোখানেই থাকতে পারে। আচ্ছা, এখানেই দেই, এটা হলো কি, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, একই কথা। এখানে এরকম প্লেটের মতো ক্লোরোপ্লাস্ট থাকে, এটাকে আমরা বলি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, দুইটা একই কথা। হ্যাঁ, প্লাস্টিড গেল। তারপর এখানে আমরা কি বলছি, আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা দুইটা আছে, মসৃণও আছে অমসৃণও আছে। তাহলে একটা করে আট করি আগে। এটা আমরা দিলাম মসৃণ, এটার দেহটা দেখো মসৃণ আছে। হ্যাঁ, এখন আমরা আরেকটা দিই, এটা কি, অমসৃণ। অমসৃণ কিভাবে হবে, এর গায়ে দেখো রাইবোজোম, এরকম করে রাইবোজোম দানাদারের অংশের মতো লেগে থাকে, এই কারণে আমরা এটাকে বলছি অমসৃণ। হ্যাঁ, রাইবোজোমগুলি লেগে থাকে। তারপরে এরকম করে দেখো এগুলি কি থাকে, এই যে গোল গোল ফোটা ফোটার মতো, এটার নাম হলো মুক্ত রাইবোজোম। তারপরে মনে কর এরকম থাকে দাড়ির মতো একসাথে, এটাকে আমরা বলবো মাইক্রোটিউবিউলস। কি নাম বললাম, মাইক্রোটিউবিউলস। তারপরে থাকে কারো এরকমের একটা অংশ গোল, এর মধ্যে এরকম একটা থাকে, এটাকে আমরা বলবো কি, লাইসোজোম। ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলবো, লাইসোজোম। আর হলো এখানে কোষের মধ্যে ফাঁকা অংশ থাকে, এটাকে বলবে কি, কোষ গহ্বর। এখানে দিতে পারো তুমি, এখানে দিতে পারো ফাঁকা। এরকম একটা গোল আট করতে সময় কি লাগবে, কম লাগবে। আর এরকম আট করতে একটু সময় বেশি লাগবে। এই জন্য আমরা যেখানে ফাঁকা জায়গা দেখি একটা করে কোষ গহ্বর আট করে দেব। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে এখানে কোষের মধ্যে তোমার মাইক্রোকন্ড্রিয়া, তারপরে এই যে ক্লোরোপ্লাস্ট, এগুলি অসংখ্য থাকে, অনেকগুলি থাকে। তা আমরা শুধুমাত্র একটা করে দেখাবো। হ্যাঁ, এখন লেবেলটা করি। আর লেবেল করার সময় সব সময় মনে রাখতে হবে, লেবেলটা অবশ্যই কোন পাশে করতে হবে, ডান সাইডে করতে হবে। হ্যাঁ, ডান সাইডে করতে হবে। তাহলে এখন আমরা
লেবেলটা করি। কোষের বাইরের আবরণীটা যেটা, এটাকে আমরা বলবো কোষ প্রাচীর। কোষের বাইরের আবরণী যেটা, এটা হলো কোষ প্রাচীর। এই যে বাইরের হলো এটা, তারপরে এটার ভিতরে যেটা, এটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, তারপরে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গলগি বডি বা গলজি বস্তু। হ্যাঁ, দুটা একই কথা। কোনো বইয়ে আছে গলগি বডি, কোনো বইয়ে আছে গলজি বডি অথবা গলগি বডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হলো কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এই যে দেখো বাইরের যে আবরণীটা, এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন। কোষের বাইরে আমরা যখন বলি কোষ আবরণী, সেরকম নিউক্লিয়াসের বাইরের আবরণী হলো নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার কি মেমব্রেন। দেখো বাইরের এই আবরণীটার মাঝে মাঝে একটু মানে কি ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি করে কোষের ভিতরের আদান প্রদান করে বিভিন্ন বস্তু। এই ছিদ্রটাকে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এই অপেক্ষাকৃত ঘন গোলাকার কালো অংশ, এটাকে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তারপরে এই যে দেখো সুতার মতো বস্তুগুলি, সুতার মতো বস্তুগুলি, এটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আর এই যে দানাদার অংশগুলি যেটা, এটাকে আমরা বলবো নিউক্লিয় প্লাজম। এটাকে আমরা বলবো নিউক্লিয় প্লাজম। তাহলে নিউক্লিয়াসের অংশ হলো কটা? 5টা। একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, ফাঁকা অংশটাকে বললাম নিউক্লিয়ার রন্ধ্র, অপেক্ষাকৃত গোলাকার কালো যে অংশটা, সেটাকে আমরা বললাম নিউক্লিওলাস। সুতার মতো যেই পেঁচানো অংশ, সুতার মতো অংশগুলি আছে, এটাকে আমরা বললাম ক্রোমাটিন তন্তু। আর নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমের মতো বস্তুগুলি আছে, সেটাকে আমরা বললাম নিউক্লিওপ্লাজম। এই 5টা অংশ মিলে নাম হলো কি নিউক্লিয়াস। তাহলে কয়টা অংশ দেখলাম আমরা? 5টা। এরকম 5টা লেখ করবা, করে লিখবা নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে এটা কি? এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি সংক্ষেপে ইআর লিখি, ইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তারপরে এখানে যেটা, এটার নাম হলো কি মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস। হ্যাঁ, তারপরে এখানে দেখো কোষ প্লাজমা মেমব্রেনের ভিতরে এরকম একটা পেঁচানো থলির মতো আছে, এটাকে আমরা বলবো পিনোসাইটিক ফোস্কা। এটাকে আমরা বলবো পিনোসাইটিক ফোস্কা। তারপরে এটাকে আমরা বলবো, এটার নাম হলো লাইসোজোম। লাইসোজোম। আচ্ছা, এটাকে আমরা বলবো এই যে গোলাকার ফোঁটার মতো, এটাকে আমরা বলবো রাইবোজোম। এই যে এটাকে আমরা বলবো রাইবোজোম, মুক্ত রাইবোজোম, একই কথা। আচ্ছা, আর এখানে একটা দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা বললাম যেটা আছে, এটাকে বলবো অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, তারপরে এখানে বাদ গেছে দুইটা, এটার নাম হলো কি মাইটোকন্ড্রিয়া।
এটাকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আর এটাকে আমরা বলবো, এই যে গোল গোল প্লেটের মতো, এটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, একই কথা। যেহেতু উদ্ভিদ সবুজ, সেহেতু সবুজ উদ্ভিদে অবশ্যই প্লাস্টিড থাকবে, ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এটা গেল ক্লোরোপ্লাস্ট। আর বাদ গেছে একটা, এটাকে আমরা বলবো কোষ গহ্বর। এই যে নিচে দাগ দিয়ে লিখলাম, এটার নাম হলো কোষ গহ্বর। তাহলে এগুলি সব কি? এগুলি সবই কোষের, মনে করো, অঙ্গাণু। দেখো কতগুলি অঙ্গাণু আছে, 1 2, মানে লেভেল কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18টা আছে। হ্যাঁ, তাহলে এগুলি সমস্তগুলিকে আমরা কি বলবো? কোষের অঙ্গাণু। এটা খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাহলে এটার চিত্রটার নিচে তোমাদের লিখতে হবে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের কি চিহ্নিত চিত্র। কেমন? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের চিহ্নিত কি চিত্র। এই চিত্রটা তোমরা সবাই আট করা শিখবা, অঙ্গাণুগুলির নাম পড়বা। আর যেদিনের ক্লাসের যে পড়াটা, সেটা রোজকারটা নিজেরা নিজ দায়িত্বে পড়ে নিবা। আজ এ পর্যন্তই। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।